সবাইকে নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। প্রাচীন ভারতের ইতিহাস সম্পূর্ণ ব্যাখ্যা পার্ট 1, পার্ট 2 করে 5টা পার্টে প্রাচীন ভারতের ইতিহাসের সম্পূর্ণ ব্যাখ্যা করব, যেখানে ভারতবর্ষে ইতিহাস নির্ভর যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ টোটাল 10টা টপিক নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা টপিক থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলি নিয়ে আলোচনা করব। পাশাপাশি প্রত্যেকটা টপিকের উপরে গুরুত্ব সহকারে পয়েন্ট ওয়াইজ আলোচনা থাকবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। এখানে রয়েছে প্রাচীন ভারতের ঐতিহাসিক গ্রন্থ ও প্রত্নতাত্ত্বিক উপাদান, বৈদিক সাহিত্য ও প্রাগৈতিহাসিক যুগ, সিন্ধু সভ্যতা, তারপর রয়েছে বৈদিক সভ্যতা, তারপর আসছি জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম, তারপর আসছে ষোড়শ মহাজনপদ ও মগধের উত্থান। এখানে ষোড়শ মহাজনপদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এক একটা মহাজনপদ এবং তাদের রাজধানী, ভৌগোলিক অবস্থান সবটা নিয়ে। মৌর্য সাম্রাজ্য ও পরবর্তী মৌর্য সাম্রাজ্য, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পরবর্তী সময়ে কি হয়েছিল। তারপর হচ্ছে কুষাণ সাম্রাজ্য, সঙ্গম যুগ, গুপ্ত সাম্রাজ্য ও পরবর্তী গুপ্ত সাম্রাজ্য, অর্থাৎ আদি মধ্যযুগ পর্যন্ত ভারতবর্ষের প্রত্যেকটা প্রাচীন ভারতের ইতিহাসের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেকগুলি পার্ট হবে এখানে, মোটামুটি 7 থেকে 8টা পার্ট হবে। একটা প্লে লিস্ট সবাই পেয়ে যাবে। সেই প্লে লিস্টের মাধ্যমে প্রত্যেকটা এখানে যে 10টা টপিক রয়েছে টপিক ওয়াইজ আলোচনা করব। প্রথমেই তাহলে আলোচনা করব প্রাচীন ভারতের ঐতিহাসিক গ্রন্থ ও প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে প্রাচীন ভারতের উল্লেখযোগ্য ঐতিহাসিক গ্রন্থসমূহ একটা একটা করে শুরু করা যাক। প্রথম ঐতিহাসিক গ্রন্থ অর্থশাস্ত্র, এর রচয়িতা, অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য। এখানে কৌটিল্যর দুটা নাম ছিল, চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামে তিনি পরিচিত ছিলেন। মৌর্য সাম্রাজ্যের অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা সম্পর্কে এই গ্রন্থ থেকে জানা যায়। 15টি অধ্যায় বা 15টি পার্টে এটি বিভক্ত। 150টি চ্যাপ্টার রয়েছে এবং 180টি টপিক বিষয়বস্তু সেখানে রয়েছে। আর অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু লেখা হচ্ছে সংস্কৃতে। তারপর হচ্ছে রাজতরঙ্গিনী রচয়িতা কলহন। কাশ্মীর রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায়। আর রাজতরঙ্গিনী সম্পর্কে ইট ইজ দ্য ফার্স্ট অ্যাটেম্পট টু রাইট হিস্টোরিক্যাল ইভেন্টস ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। হিস্টোরিক্যাল ইভেন্ট ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, এটা রাজতরঙ্গিনী সম্পর্কে জানা যায়। কাশ্মীর রাজ্যের ইতিহাস সম্পর্কে রাজতরঙ্গিনী থেকে জানা যায়। তারপর হচ্ছে চাচনামা, রচয়িতা হচ্ছেন আলী আহমেদ, কিন্তু ফরাসি ভাষায় অনুবাদ করেন আবু বকর কুফি। ফতেহনামা সিন্ধ নামে পরিচিত, আরবদের সিন্ধু বিজয় সম্পর্কিত একমাত্র গুরুত্বপূর্ণ ইতিহাসের উপাদান। মনে রাখতে হবে ফার্সি ভাষায় এটা লেখা হয়েছে। তারপর হচ্ছে অষ্টাধ্যায়ী রচয়িতা পাণিনি। সংস্কৃত ব্যাকরণের প্রথম গ্রন্থ হচ্ছে অষ্টাধ্যায়ী, সংস্কৃত ব্যাকরণের প্রথম গ্রন্থ। তারপরে মহাভাষ্যের রচয়িতা পতঞ্জলি। পুষ্যমিত্র শুঙ্গের পুরোহিত ছিলেন। এই পতঞ্জলি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গের পুরোহিত। তার গুরুত্বপূর্ণ লেখা হচ্ছে মহাভাষ্য, মনে রাখতে হবে। তারপর চরক সংহিতার লেখক হচ্ছে চরক। এখানে একটু ভুল হয়েছে, কারেকশন করে নেবে। আর এটা হচ্ছে মেডিসিনাল হার্বস মানে ঔষধি ক্ষেত্র সম্পর্কিত গ্রন্থ। তারপর হচ্ছে কামসূত্রের রচয়িতা হচ্ছেন বাৎসায়ন। সংস্কৃত সাহিত্যের একটি মানব যৌনাচার, হিউম্যান সেক্সুয়ালিটি সংক্রান্ত গ্রন্থ কামসূত্র। মুদ্রা, রাক্ষস
রচয়িতা হচ্ছেন বিশাখ দত্ত। চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান সম্পর্কে মুদ্রা রাক্ষস থেকে জানা যায়। মুদ্রা রাক্ষস এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। অমরকুশের লেখক হচ্ছেন অমর সিংহ। কথাশরিত সাগর রচয়িতা হচ্ছেন সোমদেব। তারপরে আসছে পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্রের লেখক হচ্ছেন বিষ্ণু শর্মা। প্রাণীদের নিয়ে পৌরাণিক কাহিনী, অ্যানিম্যাল ফ্যাবলস সংক্রান্ত গ্রন্থ। প্রাচীন ভারতে প্রাণীদের নিয়ে প্রথম লেখা গ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র। তারপর হচ্ছে দানসাগর অদ্ভুত সাগর, সেন বংশের অন্যতম শাসক বল্লাল সেন। তারপরে আসছে সূর্য সিদ্ধান্ত, রচয়িতা বরাহমিহির। রামচরিত মানস, রচয়িতা তুলসী দাস। তারপরে রামচরিত, রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দীর লেখা। একসঙ্গে সম্রাট রামপাল ও রামায়ণ সম্বন্ধে তিনি লিখেছেন সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস আর রামচরিত দুইটা আলাদা। মানস লিখেছেন তুলসী দাস আর রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী। এটা নিয়ে অনেক কনফিউশন থাকে, তো এটা মনে রাখার একটা হচ্ছে মানস থাকলেই তুলসী হবে আর চরিত থাকলেই নন্দী। পবনদূতের রচয়িতা ধৈ, একটা বিখ্যাত গ্রন্থ। মৃচ্ছকটিকের রচয়িতা শূদ্রক। দায়ভাগের রচয়িতা জিমুত বাহন। আর নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা রচয়িতা হচ্ছেন হর্ষবর্ধন। থানেশ্বরের পুষ্যবতী বংশের অন্যতম শাসক ছিলেন হর্ষবর্ধন। গীত গোবিন্দ রচয়িতা জয়দেব। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ, রাধা ও গোপীদের নিয়ে পদ্য, গীত গোবিন্দ পদ্যে লেখা। তারপর আসছে নাট্যশাস্ত্র রচয়িতা ভরত মুনি। কাদম্বরীর রচয়িতা হচ্ছেন বাণভট্ট, কাদম্বরী এর রচয়িতা। তারপরে আসছে অভিজ্ঞান শকুন্তলম আর মেঘদূতম, রচয়িতা গুপ্তযুগের বিখ্যাত কবি কালিদাস, যাকে শেক্সপিয়ার অফ গুপ্তা হিস্ট্রি বলা হয়। হর্ষচরিত এর রচয়িতা বাণভট্ট। সম্রাট হর্ষবর্ধন সম্পর্কিত গ্রন্থ। পুষ্যবতী বংশের ইতিহাস সম্পর্কে জানা যায়। তারপরে হচ্ছে বুদ্ধচরিত। বুদ্ধচরিতর রচয়িতা হচ্ছেন অশ্বঘোষ, আর অবশ্যই বুদ্ধদেব সম্পর্কে এটা লিখিত। বিক্রমাঙ্ক দেবচরিত, রচয়িতা বিলহন। ষষ্ঠ বিক্রমাদিত্য সম্পর্কিত গ্রন্থ এটি, ষষ্ঠ বিক্রমাদিত্য। তারপরে হচ্ছে গৌড়বাহ, গৌড়বাহর রচয়িতা বাক্পতিরাজ। গৌড়বিজয় যশবর্মন, যশবর্মন ছিলেন গৌড়বিজয় লেখক। প্রবন্ধকুশ, প্রবন্ধকুশের রচয়িতা রাজশেখর। গুজরাট বিষয়ক ঐতিহাসিক গ্রন্থ। আর আরেকটা গ্রন্থ হচ্ছে রাসমালা, গুজরাট সম্পর্কে জানা যায়। কীর্তিকৌমুদী, এই যে রাসমালা, সোমেশ্বরের কীর্তিকৌমুদী এবং রাসমালা। মিলিন পান্নহ বা মিলিন পাঞ্চহ, রচয়িতা নাগসেন। এই বৌদ্ধ গ্রন্থে ইন্দো গ্রিক রাজা মিনান্দার প্রশ্নে ভিক্ষু নাগসেনের উত্তর সংকলিত আছে। তারপর আসছে বৈদেশিক পর্যটকদের বিবরণী। ইতিহাসের যাকে ফাদার বলা হয়, হেরোডোটাস, ফাদার অফ হিস্ট্রি। তার রচিত হিস্ট্রি বা হিস্টোরিয়া গ্রন্থে প্রথম ইন্ডিয়া নামের উল্লেখ রয়েছে। তিনি ছিলেন ফাদার অফ হিস্ট্রি, যিনি প্রথম ইতিহাস লিপিবদ্ধ করার কাজটা শুরু করেছিলেন। ইন্ডিয়া নামের উল্লেখ রয়েছে তার হিস্টোরিয়া গ্রন্থে। প্লুটার্ক আলেকজান্ডারের সময় ভারতে আসেন। তারপর যিনি বিখ্যাত দূত ছিলেন মেগাস্তিনিস, সেলুকাসের দূত ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন। মৌর্য যুগের এনসাইক্লোপিডিয়া বলা হয় ইন্ডিকা গ্রন্থকে। ইন্ডিকা মেগাস্তিনিসের একটা বিখ্যাত গ্রন্থ। প্রাচীন ভারত তথা মৌর্য যুগ সম্পর্কে জানা যায়। তারপরে নেক্সট হচ্ছে ডাইমেকাস,
সম্রাট বিন্দুসারের সময় ভারতে আসেন? এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টলেমির লেখা, তার রচিত গ্রন্থ হচ্ছে জিওগ্রাফিক হাইপারজেসিস। এই গ্রন্থে ভারতের ভূগোলের উল্লেখ রয়েছে। প্লিনির লেখা গ্রন্থ হচ্ছে ন্যাচারালস হিস্টোরিয়া। ফাহিয়েনের লেখা ফুকুওকি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে তিনি ভারতে আসেন। ফাহিয়েন, ফুকুওকি। আরেকজন বিখ্যাত হচ্ছেন হিউয়েনসাং, তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। হিউয়েনসাং, তার গ্রন্থের নাম হচ্ছে সিইউকি। তাহলে ফাহিয়েন আর হিউয়েনসাং এই দুইজন হচ্ছেন বিখ্যাত দুইজন চৈনিক পর্যটক। এবার হচ্ছে প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি? ভারতে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক উপাদান 3 ভাগে বিভক্ত করা হয়েছে। লিপি বা লেখ, শিলালিপি যাকে ইপিগ্রাফিয়া বা ইনস্ক্রিপশন বলা হয়, স্তম্ভলিপি, পিলার ইনস্ক্রিপশন, এই পিলারের গায়ে পাথরের পিলার এবং সেখানে বিভিন্ন স্ক্রিপ্ট লেখা রয়েছে এবং এই স্ক্রিপ্টগুলি বিভিন্নভাবে উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন থেকে মাটির নিচে পড়ে থাকা এগুলি উদ্ধার করে সেগুলি অনেকগুলি পাঠোদ্ধার করা হয়েছে, আবার অনেকগুলি পাঠোদ্ধার করা হয়নি। এগুলি দানপত্র, স্তম্ভলেখ, বিভিন্ন মূর্তির গায়ে যে মূর্তির গাত্রে লেখা রয়েছে সেগুলি থেকে আমরা ইতিহাসের বিভিন্ন উপাদান সংগ্রহ করা হয়ে থাকে। কখনো প্রস্তর খণ্ডে, আবার কখনো তাম্রপত্রে লেখা এই লিপিগুলি ইতিহাসের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় হিসাবে স্বীকৃত। প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনের ক্ষেত্রে লিপির যথেষ্ট গুরুত্ব রয়েছে। তারপর রয়েছে মুদ্রা বা কয়েন। লিপি লেখার পরে রয়েছে মুদ্রা, তারপর স্থাপত্য, ভাস্কর্য যেখানে স্কাল্পচার, আর্কিটেকচার এবং প্রাচীন ধ্বংসাবশেষ। লিপির পাঠোদ্ধার বিদ্যাকে বলা হয় ইপিগ্রাফি এবং লিপি বিষয়ক অধ্যয়নকে বলা হয় পেলিওগ্রাফি। তাহলে ইপিগ্রাফি কি আর পেলিওগ্রাফি কি, এই বিষয়ে অনেক প্রশ্ন আসতে পারে, সেইগুলি একটু ভালো করে দেখে নেবে। তাহলে ইপিগ্রাফি হচ্ছে লিপির পাঠোদ্ধার বিদ্যা। যে লিপির পাঠোদ্ধার করেন, যে লিপিটাকে পড়েন, যেমন অশোকের শিলালিপিকে পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ, তাহলে তাকে বলা হয় ইপিগ্রাফার। এই যে পাঠোদ্ধার বিদ্যা সেটাকে বলা হয় ইপিগ্রাফি। আর যে বিষয়টা অধ্যয়নকে, যেটা তার অন্তর্নিহিত যে অর্থ রয়েছে সেটাকে বলা হয় পেলিওগ্রাফি। তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্থাপত্য, ভাস্কর্য, স্কাল্পচার, আর্কিটেকচার। প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে এমন অনেক সভ্যতা, যেমন সিন্ধু সভ্যতা, শুধুমাত্র তার স্কাল্পচার, আর্কিটেকচার এগুলির উপর ভিত্তি করে করা হয়েছে। যাই হোক, কয়েকটি গুরুত্বপূর্ণ লেখ বা লিপি। বোগাচকোই লিপি 1400 খ্রিস্টপূর্বাব্দে এটি পাওয়া গেছে, এশিয়া মাইনর থেকে উদ্ধার করা হয়েছে। ভারত সম্পর্কিত প্রথম বৈদেশিক লেখ এটি। বোগাচকোই কোথায় পাওয়া গেছে? এশিয়া মাইনরে। আর এটা ভারত সম্পর্কিত প্রথম বৈদেশিক লেখ। ঋগ্বৈদিক যুগের দেবতাদের উল্লেখ পাওয়া যায় এই লিপি থেকে। তাহলে কোন কোন দেবতাদের উল্লেখ এখানে পাওয়া যায়? ইন্দ্র, বরুণ, মিত্র, নসত্ব প্রভৃতি দেবতাদের উল্লেখ পাওয়া যায় এই বোগাচকোই লিপি থেকে। আর এরা প্রত্যেকেই ছিলেন আর্যদের সময়ে গুরুত্বপূর্ণ দেবতা। তারপর আর্যদের সময় বলতে আমরা ঋগ্বৈদিক যুগটাকেই বুঝি। তারপর আছে এলাহাবাদ প্রশস্তি। এটা একটা গুরুত্বপূর্ণ লেখ। এটি সংস্কৃতে লেখা। এটি প্রয়াগ প্রশস্তি নামেও পরিচিত। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এটি রচনা করেন। সমুদ্রগুপ্তের কৃতিত্ব এই প্রশস্তি থেকে জানা যায়।
এবং গুপ্ত যুগের বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয় সম্পর্কে জানা যায়। নাসিক প্রশস্তির রচয়িতা গৌতমী বলশ্রী গৌতমীপুত্র সাতকর্ণীর মা ছিলেন। গৌতমীপুত্র সাতকর্ণীর রাজ্যজয় ও সমাজ সংস্কার সম্পর্কে এটির থেকে আমরা জানতে পারি। তারপরে হচ্ছে নানাঘাট লিপির রচয়িতা নয়নিকা, প্রথম সাতকর্ণীর স্ত্রী। তাহলে এইখানে প্রাচীন ভারতে ইতিহাস সচেতন নারী বলতে আমরা যদি কোন যুগে নারীরা ইতিহাস সচেতন ছিলেন, তাহলে এটা হচ্ছে সাতবাহন, যাদের অন্ধ্রভৃত্য বলা হয়। আইহোল প্রশস্তির রচয়িতা রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। বাতাপি চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব জানা যায়। দক্ষিণ ভারতের বাতাপি চালুক্য বংশ গুরুত্বপূর্ণ বংশ। আরেকটা হচ্ছে লিপি জুনাগড় লিপি, রচয়িতা শকরাজ রুদ্রদামনের রাজ্যজয়ের সম্পর্কে জানা যায়। এই শিলালিপি থেকে জানা যায় গুজরাটের কাথিয়াওয়াড় ও গিরনার অঞ্চল চন্দ্রগুপ্ত মৌর্যের এক সভাপতি পুষ্যগুপ্ত সুদর্শন হ্রদের উপর বাঁধ তৈরি করেছিলেন। সুদর্শন হ্রদের উপর কে প্রথম বাঁধ তৈরি করেছিলেন সেটা পাওয়া যায় হাতি গুম্ফা লেখ। আরেকটি গুরুত্বপূর্ণ লেখ উড়িষ্যার ভুবনেশ্বরের নিকট হাতি গুম্ফা লেখটি পাওয়া গেছে। মানে কোথায় পাওয়া গেছে? উড়িষ্যার ভুবনেশ্বর, উদয়গিরিতে পাওয়া গেছে। এটা উদয়গিরিতে পাওয়া গেছে। 17 লাইনে প্রাকৃত ভাষায় এটি ব্রাহ্মী হরফে লেখা। কলিঙ্গরাজ খারবেলের কৃতিত্ব এই লেখ থেকে জানা যায়। এই লেখতে প্রথমবার ভারতবর্ষ শব্দটির উল্লেখ রয়েছে। তাহলে কোন লেখতে প্রথম ভারতবর্ষ শব্দটির উল্লেখ রয়েছে? হাতিগুম্ফা লেখতে রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। এই লেখতে কোনো ধরনের তিথি মানে সন তারিখ এর উল্লেখ নেই। এটা একটা দুর্বলতা, যেখানে সন তারিখ নেই। যদি সন তারিখ থাকতো তাহলে তো মোটামুটি যুগ নির্ণয় করে সেটার তারিখ নির্ণয় করা হয়েছে। তারপরে হচ্ছে অ্যারন লিপি। এই লিপি থেকে জানা যায় হুনদের সঙ্গে লড়াইয়ে গুপ্ত রাজা এবং তার মিত্র রাজা নিহত হন। ভারতে সতী প্রথার প্রথম প্রমাণ এই লিপিতে পাওয়া যায়। অর্থাৎ ভারতবর্ষে সতীদাহ প্রথা গুপ্ত যুগের আগে ছিল কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে, কেননা প্রথম অ্যারন লিপিতেই সতীর কথার কথা উল্লেখ করা যায় বা উল্লেখ পাওয়া যায়। তাঞ্জোর লিপি প্রথম রাজেন্দ্র চোলের সম্বন্ধে জানা যায়, দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ রাজবংশ। তারপর হচ্ছে খালিমপুর লিপি ধর্মপাল, বাংলার পাল বংশ সম্পর্কে জানা যায়। ভিতারি লিপি স্কন্দগুপ্তের কৃতিত্ব সম্পর্কে জানা যায় এবং এখানে তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন এই বিষয়টাও জানা যায়। মান্দাসর লিপি মান্দাসরের রাজা যশবর্মনের সম্বন্ধে। দেওপাড়া লিপিতে আমরা উমাপতিধর সম্রাট বিজয় সেনের কৃতিত্ব সম্পর্কে জানা যায়। তারপর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে নকশিরুস্তম, ইরানের অন্তর্গত সাসানিয়ার শাসক প্রথম শাহপুর দ্বারা প্রচারিত। এই লেখতে হিন্দুস্তান কথাটির প্রথম ব্যবহার আমরা দেখতে পাই। বিভিন্ন প্রাচীন মুদ্রার পরিচয় খ্রিস্টপূর্ব 5ম-6ষ্ঠ শতকে ভারতে মুদ্রা প্রচলনের প্রাচীনতম সময় হিসাবে চিহ্নিত করা হয়। ওল্ডেস্ট কয়েন অঙ্কন চিহ্নিত মুদ্রা বা পাঞ্চমার্ক কয়েন মেড উইথ স্পেশাল স্ট্যাম্প অন পিস অফ মেটাল। গ্রিক রাজা মিনান্দারের আমলে শাসকের নাম বা প্রতিমূর্তি সহ প্রথম মুদ্রা প্রচলন করা হয়। কুষাণ রাজা ভীম কদফিসেস প্রথম ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করেন। কাশ্যপন চুলদের স্বর্ণমুদ্রা, দক্ষিণ ভারতে স্বর্ণমুদ্রা হচ্ছে কাশ্যপন। তাহলে স্বর্ণমুদ্রা চোলরা দক্ষিণ ভারতে করেছিল আর উত্তর ভারতে কুষাণদের মধ্যে ভীম কদফিসেস করেছিলেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সোর্স।
এবার আলোচনা করব বেদ। বেদ শব্দের উৎপত্তি হয়েছে বিদ থেকে, যার সংস্কৃত অর্থ হলো জানা, টু নো বা জ্ঞান বা নলেজ। ইট ইজ দ্য ওল্ডেস্ট রিলিজিয়াস স্ক্রিপ্ট অফ ইন্ডিয়া। আর্যদের রাজনৈতিক সামাজিক অবস্থা সম্পর্কে জানা যায়, বিভিন্ন সাংস্কৃতিক বিষয় সম্পর্কেও জানা যায়। ইট ইজ কম্পাইলড বাই মহারিষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সেটা করেছিলেন। বংশ পরম্পরায় ঋষিদের উচ্চারিত মন্ত্রগুলি সংকলিত করে 4টি বেদ সৃষ্টি হয়েছে। বেদের অন্যান্য ভাগগুলি হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। সংহিতার মধ্যে কি কি রয়েছে? ঋগ্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা। মানে ঋক, সাম, যজু, অথর্ব এই 4টিকে এক একটাকে সংহিতা করে বলা হয়। তাহলে 4 প্রকার বেদ রয়েছে। ঋগ্বেদ কতগুলি ছন্দবদ্ধ ঋক বা সূক্ত বা মন্ত্রের সংকলন, সেজন্য এর অপর নাম ঋক সংহিতা। 10টি মণ্ডল বা অধ্যায় রয়েছে, 1028টি সূক্ত বা হেমস রয়েছে। সবচেয়ে বেশি সূক্ত ইন্দ্র দেবতাকে সমর্পিত করা হয়েছে। ঋগ্বেদের একটি উপবেদ হলো আয়ুর্বেদ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ঋগ্বেদের একটি উপবেদ হলো আয়ুর্বেদ, আর ঋগ্বেদের অপর নাম হচ্ছে সংহিতা। মণ্ডল রয়েছে 10টি আর 128টি সূক্ত রয়েছে। এই মণ্ডল আর সূক্ত হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি সূক্ত কার নামে রয়েছে? ইন্দ্র দেবতার নামে সমর্পিত করা হয়েছে। এখান থেকেও বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে। তাহলে বেদের কেন্দ্রীয় যে ঈশ্বরের নাম যেখানে রয়েছে, দেবতার নাম রয়েছে, তিনি হচ্ছেন ইন্দ্র। এই কথাটা মনে রাখতে হবে। এই হচ্ছে ঋগ্বেদ। যারা এই ঋগ্বেদ পাঠ করতেন তাদের হোত্রু বলা হতো। 3য় মণ্ডলে গায়ত্রী মন্ত্র বর্ণিত রয়েছে। গায়ত্রী মন্ত্র সূর্য দেবতাকে সমর্পিত করা হয়েছে। ঋগ্বেদের কোন মণ্ডলে গায়ত্রী মন্ত্র রয়েছে? তাহলে 3য় মণ্ডলে রয়েছে। গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিলেন? করেছিলেন বিশ্বামিত্র। এটাও খুব গুরুত্বপূর্ণ। 8ম মণ্ডলে হাতে লেখা সূক্তের বর্ণনা রয়েছে, এদের খিল বলে। তাহলে ঋগ্বেদের কোন মণ্ডলকে খিল বলা হয়? 8ম মণ্ডলে। খিল কেন বলা হয়? হাতে লেখা সূক্তের বর্ণনা। 9ম মণ্ডলে সোম দেবতার বর্ণনা রয়েছে। সোম দেবতার বর্ণনা 9ম মণ্ডল। 10ম মণ্ডলে পুরুষ সূক্তের চতুর্বর্ণের উল্লেখ রয়েছে। চতুর্বর্ণ কি কি? চতুর্বর্ণ হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কথার হচ্ছে শিক্ষার সঙ্গে যুক্ত, ক্ষত্রিয় বা ডিফেন্স বা রক্ষণের সঙ্গে যুক্ত, বৈশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, শূদ্র হচ্ছে সেবার সঙ্গে যুক্ত। ধর্মসূত্র গ্রন্থ থেকে এদের কর্তব্য সম্পর্কে জানা যায়। তাহলে ব্রাহ্মণদের অর্থ কি, ক্ষত্রিয়দের অর্থ কি, বৈশ্যদের অর্থ কি এবং শূদ্রদের অর্থ কি? শিক্ষার সঙ্গে যুক্ত, রক্ষণের সঙ্গে যুক্ত, ব্যবসার সঙ্গে যুক্ত আর সেবার সঙ্গে যুক্ত। সামবেদ ভারতের প্রাচীনতম সঙ্গীত বিষয়ক রচনা। ফাদার অফ ইন্ডিয়ান মিউজিক বলা হয় সামবেদকে। সামন শব্দ থেকে সামবেদ বা সাম শব্দটি নেওয়া হয়েছে। সাম শব্দের অর্থ গান। তানসেন রচিত ধ্রুপদী রাগ সামবেদ থেকে নেওয়া হয়েছে। এর উপবেদ হলো গান্ধর্ব বেদ। তাহলে খুব ইম্পর্টেন্ট, সামবেদ ফাদার অফ ইন্ডিয়ান মিউজিক, আর এর উপবেদ হচ্ছে গান্ধর্ব বেদ। প্রথম অংশের নিবেদনকারীকে উদ্গাত বা উদ্গাতা বলা হতো, দ্বিতীয় অংশের নিবেদনকারীকে প্রস্তুতা বলা হতো, আর তৃতীয় অংশের নিবেদনকারীকে প্রতিহার বলা হতো। এই প্রত্যেকটা অংশের নিবেদনকারীকে কি কি বলা হয় সামবেদের, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যজুর্বেদ, এটি যাগযজ্ঞের বিধান সম্পর্কিত বেদ।
কম্পাইলেশন অফ বৈদিক রিচুয়াল রুলস। সংস্কৃত ভাষায় এটি প্রথম গদ্য সাহিত্য। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পদ্য গদ্য উভয়ে একসঙ্গে, ইট ইজ বোথ অফ প্রোজ অ্যান্ড ভার্স। যজুর্বেদের উপবেদ কি? ধনুর্বেদ মানে যুদ্ধবিদ্যা। যজুর্বেদের পুরোহিতকে অধ্যর্যু বলা হয়। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপবেদ। যজুর্বেদের উপবেদ আমরা ধনুর্বেদকে বলি। ধনুর্বেদ মানে যুদ্ধবিদ্যা। যুদ্ধবিদ্যা জানা যায় যজুর্বেদ থেকে। যজুর্বেদের পুরোহিতকে অধ্যর্যু বলা হয়। অথর্ববেদ এর আদি নাম অথর্বাঙ্গিরস। এতে মন্ত্র তন্ত্র রোগ নিবারণ জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র সুপ্রিবেশ দেখা যায়, সন্নিবেশ দেখা যায়। সাধারণ মানুষের বিশ্বাস এবং কুসংস্কার এতে উল্লেখ রয়েছে। কন্যা সন্তান জন্মের নিন্দা করা হয়েছে এই বেদে। এর উপবেদ হচ্ছে শিল্পদেব। আর কন্যা সন্তান সম্পর্কে যে হীনমান্যতা দেখা যায় সেটা হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদে পুত্র সন্তানের জন্মকে মঙ্গলদায়ক বলা হয়। যদিও অথর্ববেদের মধ্যে আমরা প্রচুর কুসংস্কার দেখতে পাই, যেখানে জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র বিভিন্ন বিষয় রয়েছে। এই সন্নিবেশে অথর্ববেদ তৈরি করা হয়েছে। হচ্ছে ব্রাহ্মণ সাহিত্য। পরবর্তী বৈদিক সাহিত্যের প্রথম নিদর্শন এটি। এটা ব্রাহ্মণ সাহিত্য। বৈদিক যুগে দুই ভাগে ভাগ করা হয়েছে, পূর্ববর্তী বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। Describe the rules for performance of sacrificial ceremonies. শতপথ ব্রাহ্মণ বৃহত্তম ব্রাহ্মণ গ্রন্থ। এই গ্রন্থে স্ত্রীকে পুরুষের অর্ধাঙ্গিনী বলে উল্লেখ করা হয়েছে। কোন গ্রন্থে? শতপথ ব্রাহ্মণ গ্রন্থে। তারপরে আসছে উপনিষদ। উপনিষদ বৈদিক সাহিত্যগুলোর অন্তপর্বে রচিত হওয়া। এর অপর নাম হচ্ছে বেদাঙ্গ। তারপরে হচ্ছে আরণ্যক। আরণ্যক হচ্ছে জঙ্গলের নির্জন সন্ন্যাসীদের দ্বারা রচিত গ্রন্থ, যেখানে ধার্মিক বিষয় তন্ত্রমন্ত্র এগুলি গুরুত্ব পেয়ে থাকে, সেটাকে বলে আরণ্যক। বেদাঙ্গ প্রকৃত অর্থে বৈদিক সাহিত্য নয়, এটি একটি বৈদিক সাহিত্যের উপজাত। বেদকে বোঝার জন্য রচিত হয় কম্পোজ টু আন্ডারস্ট্যান্ড বেদাস। বেদাঙ্গ 6টি রয়েছে, যথা শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ, নিরুক্ত ও কল্প। শিক্ষা হচ্ছে সঠিক উচ্চারণ, ব্যাকরণ হচ্ছে বৈদিক সাহিত্যের ভাষা, জ্যোতিষ গ্রহ নক্ষত্রের অবস্থান, নিরুক্ত শব্দের উৎপত্তির ব্যাখ্যা, কল্প হচ্ছে যাগযজ্ঞের বিধান। এই সবগুলি হচ্ছে বেদাঙ্গের প্রকৃত অর্থ। তারপরে পুরাণ, ভারতীয় ঐতিহাসিক গল্পের ক্রমবন্ধ বিবরণ এই গ্রন্থে রয়েছে। পুরাণ শব্দের অর্থ হলো ওল্ড। মোস্টলি রিটেন অন সংস্কৃত ভার্স বা সংস্কৃত শ্লোক। ওল্ডেস্ট পুরাণ হচ্ছে মৎস্য পুরাণ। সাতবাহন সাম্রাজ্যের ইতিহাস জানা যায় মৎস্য পুরাণ থেকে। বায়ু পুরাণ থেকে জানা যায় গুপ্ত সাম্রাজ্য বিভিন্ন দিক নিয়ে আমরা জানতে পারি বায়ু পুরাণ থেকে। ঐতিহাসিক পুরাণ বলে বিষ্ণু পুরাণ মৌর্য বংশ সম্পর্কে বিভিন্ন বিষয় জানা যায় বিষ্ণু পুরাণ থেকে। তাহলে মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ এই তিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ সাতবাহন, গুপ্ত এবং মৌর্য সম্পর্কে। মহিলা ও শূদ্ররা এই গ্রন্থ পড়ার অনুমতি পেত না, কিন্তু তারা শোনার অনুমতি পেত। আর প্রাচীন পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। এই 18টি পুরাণ থেকে ভারতবর্ষের প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায়। বিভিন্ন সাহিত্যিক উপাদানের পরে হচ্ছে হিস্টোরি অন দ্য বেসিস অফ রাইটিং, প্রি হিস্টোরিক পিরিয়ড, প্রোটো হিস্টোরিক পিরিয়ড আর হিস্টোরিক পিরিয়ড।
যেখানে কোনো রিটেন এভিডেন্স পাওয়া যায় না, যেমন স্টোন এজকে প্রিহিস্টোরিক বলা হয়, প্রোটো হিস্টোরি যেখানে আনরিডেবল এভিডেন্স, যেখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে অনেক লিপি পাওয়া গেছে কিন্তু পাঠোদ্ধার হয়নি, আর হিস্টোরিক পিরিয়ড হচ্ছে রিডেবল এভিডেন্স যেটা আমরা বৈদিক যুগ থেকে দেখতে পাই। আর এই বিষয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওর আবেদন রেখে এখানেই শেষ করছি। ভলিউম 2তে দেখা যাবে এই প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নিওলিথিক এজ নিয়ে আলোচনা করব, প্রাচীন, মধ্য এবং নব্য প্রস্তর যুগ নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে।